গতকালকে ছিল আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্ণ হওয়ার দিন। দিনটা স্বাভাবিকভাবেই আমাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটা। এটাকে রজত জয়ন্তী বলে, ফলে লোকজনের আবেগ একটু থই থই করতেছে। এই অবস্থায় ক্রিকেট বোর্ড যেটা করছে, ক্রিকেট বোর্ড একটা দারুণ কাজ করছে। এই জায়গাটা আমি প্রথমে ক্রিকেট বোর্ড যেটা করছে সেটাতে আমি খুব খুশি। সেটা হচ্ছে যে তারা ঢাকার বাইরে অলমোস্ট প্রত্যেক বিভাগীয় শহরে এক ধরনের ক্রিকেট কার্নিভাল করছে। আর সেই কার্নিভালের মধ্যে প্যাটার্নাল কোচিং সহ আরো কিছু বিষয় ছিল, বাচ্চাদের ছবি আঁকা অমুক তমুক, এগুলো নিয়ে আলাদা একটা পর্ব করব। আমি জিনিসগুলো রেডি করছি, হয়তো কালকেই এটা দেখতে পাবেন যে কেন এটা খুব জরুরি। এটা আমাদের ক্রিকেট সংস্কৃতিতে প্রভাব ফেলে। আপনি ঢাকায় বসে খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করাচ্ছে, তৃণমূলে যত তৃণমূলে যাবেন, এই অনুষ্ঠানটা যদি সবগুলো উপজেলায় হতো তাহলে আমি আরো খুশি হতাম। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার তো ঢাকায়ও একটা আনুষ্ঠানিকতার ব্যাপার হয়েছে। সেই আনুষ্ঠানিকতার প্রথম টেস্ট দলের অনেককে ডাকা হচ্ছে, কেউ কেউ ডাক পান নাই, কেউ কেউ উপস্থিত হন নাই। যারা ডাক পান নাই তাদের নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে কেন অমুক অমুক ডাক পান নাই। বিশেষ করে খুব বেশি কথা হচ্ছে সাবের হোসেন চৌধুরী এবং সৈয়দ আশরাফুল হক, এই দুজন মানুষকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে টেস্ট নিয়ে স্ট্যাটাস তো দূরের কথা, টেস্ট নিয়ে কোনো কথা, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো কথার 90 ভাগই কমপ্লিট হবে না যদি এই দুইজন মানুষকে নিয়ে আপনি কথা না বলেন এবং এই দুইজন মানুষকে উপস্থিত না করেন। এখন সমস্যাটা হচ্ছে কি, পৃথিবীটা তো এত সোজা না, এত সোজা পথে চলে না। ফলে কাকে কি কারণে দাওয়াত দেওয়া হয় না, এগুলো নিয়ে আসলে আমরা যারা ব্যাপারগুলো জানি না, কথা বলা খুব মুশকিল। এই জন্য আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি বরং এই সময়টাই একটু আপনাদের বলি যে কেন এই দুটো লোকের নাম এত বেশি আসতেছে, এই সাবের হোসেন চৌধুরী বা সৈয়দ আশরাফুল হক। সৈয়দ আশরাফুল হক সম্পর্কে আমার ধারণা অনেকে পরিষ্কার জানেনই না। আর সাবের হোসেন চৌধুরী সম্পর্কে এই প্রজন্মের সবাই জানেন যে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। কিন্তু এই দুইটা লোক কি করে ক্রিকেটে একেবারে অপরিহার্য আলোচ্য হয়ে গেল, মানে এদের ভূমিকাটা কি ছিল, এরা কি ছিল ক্রিকেটে, এই জিনিসটা একটু আলোচনা করি। আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খ্যাপা দুজন ক্রিকেট সংগঠক হচ্ছে সৈয়দ আশরাফুল হক এবং সাবের হোসেন চৌধুরী। এই দুটো খ্যাপা মানুষকে নিয়ে একটু গল্প বলি। দেখেন, আজকে এই কর্পোরেট জামানায় বসে, মানে বিসিবির কর্পোরেট স্ট্রাকচার, বিসিবির ব্যাংক অ্যাকাউন্টে 1-1.5 কোটির এফডিআর, তারপর ঝাঁ চকচকে অফিস, প্রত্যেকটা অফিসে দুর্দান্ত সব এসি লাগানো, লিফট আছে, এরকম একটা অবস্থার মধ্যে বসে আপনি সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরী এই সময় বুঝতে পারবেন না। ইনফ্যাক্ট আমাদের 97 পূর্ববর্তী যে ক্রিকেট দুনিয়া, এইটা এখানে বসে বোঝা যাবে না, এটা বোঝা খুব কঠিন। আমার যদি সামর্থ্য থাকতো, আমাদের ক্রিকেটটা 97-এর আগে কি ছিল, আমাদের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটররা স্পেশালি ক্রিকেটটা কিভাবে চালাতো, এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাইতাম। এইরকম প্যারাডাইম শিফট এই দিন দুনিয়া আর কোথাও হয়েছে কিনা, যে এক সময় ক্রিকেট সংগঠকরা এর কাছ থেকে চেয়ে এনে খেলোয়াড়দের একটু পাউরুটি কিনে খাওয়াতো। এরকম একটা দিন আমাদের দেশে গেছে, সেটা বেশি দিন আগের কথা না, এই কদিন আগের কথা। এটা যে কেবল সাবের হোসেন চৌধুরী বা সৈয়দ আশরাফুল হক করছেন তা তো না, বরং তাদের পূর্বসূরি যারা ছিলেন তারা আরো বেশি করছেন। আমিনুল ইসলাম মনি ছিলেন বা আরো এরকম লিজেন্ডারি সব সংগঠক ছিলেন, তারা এসব কষ্ট করছেন। কিন্তু সাবের ভাই আর আশরাফুল ভাই ওনরা যখন এক হলেন বোর্ডে, মানে সাবের ভাই হচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট হলেন, বিসিবি সভাপতি, আর আশরাফুল ভাই, সৈয়দ আশরাফুল হক হলেন জেনারেল সেক্রেটারি। তখন কাঠামো কিন্তু এই কর্পোরেট কাঠামো ছিল না, শুধু ধনী অর্থে কর্পোরেট বোর্ড তা তো না, কাঠামো বদলে গেছে। এখন বোর্ডের প্রধান হচ্ছেন সিইও, কিন্তু তখন বোর্ডের প্রধান ছিলেন, নির্বাহী প্রধান ছিলেন সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি। এই যে আমাদের বাফুফে এখনো যে কাঠামোতে চলে, আমাদের ক্রিকেট বোর্ড তখনও সেই কাঠামোতে চলতো। ওখানে নির্বাহী প্রধান ছিলেন জেনারেল সেক্রেটারি। সে পদে আনা হলো সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হককে। আর প্রেসিডেন্ট পদে আসলেন আবাহনীর সংগঠক, রাজনীতির সঙ্গে তখন এত তীব্রভাবে জড়ান নাই, মূলত আবাহনীর সংগঠক এবং অত্যন্ত ধনী পরিবারের সন্তান, অত্যন্ত কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন সাংবাদিক এবং ক্রিকেট সংগঠক। এই পরিচয়ে সাবের ভাই বিসিবি প্রেসিডেন্ট হলেন। পরিচয়গুলো একটু অবাক অবাক লাগতেছে না, যে সাংবাদিক, কূটনৈতিক যোগাযোগ, আবাহনীর সংগঠক,
পলিটিক্স তো আমি বলতেছি না, পলিটিক্সে সেভাবে তখন উনি ইনভলভ হন নাই। এই পরিচয়গুলো একটু আগে খোলসা করি। সৈয়দ আশরাফুল হকটা আগে বললি যে সাবেক ক্রিকেটার বললাম, এটাও তো আপনাদের কাছে একটু তাজ্জব। ওই সৈয়দ আশরাফুল হকের নাম তো শুনি নাই। শুনতেন আশরাফুল ভাই যদি এই জামানায় জন্মাতেন, আমার ধারণা আশরাফুল ভাই সাকিবের বেশ ভালো কম্পিটিটর হয়ে যেতেন, বেশ ভালো কম্পিটিটর হতেন। আশরাফুল ভাই জেনুইন বাহাতি স্পিনার ছিলেন এবং দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন, দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন। আশরাফুল ভাই কতটা প্রভাবশালী অলরাউন্ডার ছিলেন তার ছোট্ট একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে আইসিসি ট্রফিতে উনি একবার ফিজির বিপক্ষে 7 উইকেট নিয়েছিলেন 27 বা 28 রানে। এইটা এই সেদিন পর্যন্ত, এটা বোধহয় 2006-07 পর্যন্ত এটা বিশ্ব রেকর্ড ছিল। মানে এই লেভেলের সেরা বোলিং পারফরমেন্স ছিল। এছাড়া আশরাফুল ভাইয়ের ওই লোয়ার অর্ডারে ঝোড়ো সব ইনিংস বিভিন্ন সময় ন্যাশনাল টিমের খুব উপকৃত করছে। কিন্তু রিয়েলিটি যেটা, যে আমরা তো 70s 80s এই টাইমটা ক্রিকেটই খেলতে পারি নাই। পরে এসে 80s-এর শেষ দিক থেকে 90s-এর এই শেষ পর্যন্ত আমরা ওই প্রতি 4 বছরে একবার 5-6টা ম্যাচ খেলতাম এশিয়া কাপে, আর একটা হতো অস্ট্রেলিয়া কাপ নামে, সেগুলো পরে যোগ হয়েছে। কিন্তু আশরাফুল ভাইদের সময় তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলতাম না। ফলে আশরাফুল ভাইদের কিছু আপনি রেকর্ডে খুঁজে পাবেন না। আপনার মনে হবে যে কোথাকার কোন ক্রিকেটার। কিন্তু আশরাফুল ভাই এরকম ক্রিকেটার, আশরাফুল ভাই কিন্তু পাকিস্তান আন্ডার-19 খেলছে এবং আশরাফুল ভাই ওই সময় করাচিতে থাকতো, করাচি বা লাহোরে থাকতো। আশরাফুল ভাই পাকিস্তানেরই খুব প্রমিনেন্ট ক্রিকেটার হিসাবে গণ্য হতো। কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে, ক্যারিয়ারের মধ্য গগন ঠিক বলবো না আর কি, যুব ক্যারিয়ারের মধ্য গগনে আশরাফুল ভাই চলে গেল ইংল্যান্ডে পড়াশোনা করতে। মূলত ইংল্যান্ডে সেটেল ছিল, পড়াশোনা করছে ইংল্যান্ডে। স্বাধীনতার পরে দেশে ফিরে আসছে, তখনই সে প্রৌঢ় হয়ে গেছে, মানে ক্রিকেটারদের বিচারে। সেই অবস্থায় বাংলাদেশ টিমের হয়ে খেলে ওই যে আইসিসি ট্রফিতে রেকর্ড করছে। এই হচ্ছে না আশরাফুল ভাই সাবেক ক্রিকেটার। এবার সাবের ভাইয়ের ক্রিকেট পরিচয়টা দিই। সাবের ভাই হচ্ছে বাংলাদেশের, মানে রাজনৈতিক পরিচয় আমি দিব না বলছি, কিন্তু পারিবারিক পরিচয়টা যদি দেই, কারণ নাম বলতেছি না, সাবের ভাই হচ্ছেন বাংলাদেশের মানে এই ঢাকার সবচেয়ে ধনী পরিবারগুলোর একটা সন্তান। সাবের ভাইয়ের ভাইয়েরা বা সাবের ভাই বাংলাদেশের, মানে এই ঢাকা শহরের আপনি যত জায়গা দেখেন, এই যে শাহবাগ এলাকা থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার অধিকাংশের মালিক ছিলেন বা আছেন এখনো সাবের ভাইদের ফ্যামিলি। এই চৌধুরী পরিবার ঢাকার, মানে এই যে আমরা বলি না যে চৌধুরী সাহেব, ওনারা সত্যিই ঢাকার চৌধুরী সাহেব। ওনারা রিয়েল আদি মনে দিয়ে আর কি, একদম সে ব্রিটিশ আমল থেকে মনে দিয়ে এখনো পর্যন্ত পরিবার গেলে বুঝতে পারবেন যে ওনাদের ওই লেভেলটা কোথায়। বেসিক্যালি দেশের বাইরেই বেশি পড়াশোনা করছেন। এখানে আসার পরে মূলত আবাহনীর সংগঠক হিসাবে এবং সাংবাদিক হিসাবে ক্রিকেটের প্রতি প্রেমে পড়লেন। আবাহনীর সংগঠক হিসাবে হচ্ছে ওনারা পারিবারিকভাবেই জড়িত ছিলেন। আবাহনীর বেশিরভাগ যারা এরকম প্যাট্রন সংগঠক, যারা ধনী সংগঠক, তারা মূলত পারিবারিকভাবে বহুকাল থেকে আবাহনীকে এই প্যাট্রনটা করে আসে। আর সাংবাদিক কিভাবে, সাংবাদিক হচ্ছেন উনি ভোরের কাগজের সম্পাদক ছিলেন। এখন ধনী মানুষ যখন কোনো কাগজের সম্পাদক হয়, তখন আমাদের মাথায় কাজ করে যে ওই লোক প্রপার সাংবাদিক না, মানে উনি টাকার জোরে সম্পাদক হচ্ছে। এখানে আপনার একটা ছবির গল্প বলি। আমাদের শুভ্রদা একবার একটা ছবি আমাকে দেখালো, সেই ছবিটা পরে বোধহয় ফেসবুকেও দিছিল, ফেসবুকে পাওয়া যাবে। সেখানে শুভ্রদা পোস্টটা দিছিল এই কারণে, শারজায় কোন একটা ম্যাচ কাভার করতেছিল শুভ্রদা ওপেন গ্যালারিতে বসে, মানে ওপেন প্রেস বক্সের মতো জায়গাটা। সুব্রতা আমার ছবিটা দেখাইছিল যে তোরা তো কত আরামে কাজ করিস, দেখ আমরা কিরকম ভাবে কাজ করতাম। কিন্তু আমি ফ্রেমটা দেখে চমকে গেছি। সুব্রতার পাশে অগত্যা ছিলেন, সম্ভবত অগত্যা তো মারা গেছেন। এক পাশে দেখি সুনীল গাভাস্কার হাতে লিখতেছে, তার পাশে দেখি সাবের হোসেন চৌধুরী হাতে লিখতেছে। আমি এই দুইটা ক্যারেক্টারের নিয়ে খুব অবাক হয়ে গেছি। প্রথমত আমি সুব্রতারে বললাম যে সুনীল গাভাস্কার হাতে লিখতেছে। সুনীল গাভাস্কারকে আমি চিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে এবং আজকাল কমেন্ট্রি ফমেন্ট্রি করে, হাতে লিখতেছে কেন? তো বললো যে এই যুগটা তো তোরা বুঝবি না। ওই সময় যারা কলাম টলাম লিখতো, এরা এই যে মুখে বলতো আর একজন লিখে দেবে, এই পদ্ধতিতে বিশ্বাসী ছিল না। গাভাস্কার খুব সুন্দর ইংরেজিতে কলাম লিখতো, খুব সুন্দর, এবং সেটা নিজে হাতে লিখতো। সেটা প্রেস বক্সে বসে ওই মাথা নিচু করে কলাম লিখতো, ওইটা কলাম লিখতেছে। মানে এখন যেমন আমরা সারা দুনিয়া দেখি কোনো অ্যাথলেট একটা এবিসিডিও নিজে লেখে না, ওই সামনে বসে ব্রিফ নেয়, যা বলে তাও লেখা হয়, যা বলে না তাও লেখা হয়, বানায় বোনায় একটা কলাম লিখে দেওয়া হয়। কিন্তু ওই সময় কালচারটা অন্যরকম ছিল।
ওই সময় এই যে দিলীপ দোষী বা সুনীল গাভাস্কার, গুন্ডাপা বিশ্বনাথ, এরা নিজে হাতে লিখতো। এবং আপনারা একটা জিনিস জানেন কিনা, সুনীল গাভাস্কার কিন্তু পরবর্তীকালে এই যে বিশ্বজুড়ে অ্যাথলেটদের কলাম ছাপা হয় না বিভিন্ন পত্রপত্রিকায়, সেই কলাম সংগ্রহ করা বা এই কলাম সাপ্লাই দেওয়ার সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা মালিক কিন্তু সুনীল গাভাস্কার। কিন্তু আমার মূল প্রশ্ন ছিল সাবের বাইরে নিয়ে, যে সাবের ভাই ভোরের কাগজের সম্পাদক ছিলেন, ঠিক আছে, কিন্তু সাবের ভাই লিখতেছেন কেন? ওই একই কথা। তখন সুব্রত বলল যে এই যে তোরা এখন যাদের দেখিস যেসব অ্যাথলেটের কলাম অনুলিখন করিস, আমার একটা বড় ভূমিকা ছিল প্রথম আলোতে কলাম লেখা। এই যত তারকার কলাম ছাপা হতো সব হচ্ছে তাদের সঙ্গে ফোনে কথা বলে, দু এক সময় সামনাসামনি কথা বলে এটা লেখা। সুব্রত বলতেছে যে এটা সিস্টেম ছিল না কোনো কালে। এই সাবের ভাই, লিপু ভাই, আশরাফুল ভাই থেকে বুলবুল পর্যন্ত এরা কখনো মুখে বলছে আরেকজন লিখছে, এটা হয় নাই। পরে বুলবুল ভাই, লিপু ভাই ব্যস্ততার জন্য এটা ধরে রাখতে পারে নাই, দুজনেরই অনুলেখন আমি করছে। কিন্তু সাবের ভাই, লিপু ভাইরা প্রপারলি, লিপু ভাইরা আমি নিজেও লিখতে দেখছি। লিপু ভাই একদম প্রথম আলোতে এসে ব্যস্ততা ছিল বলে হাতে জটিংস নিয়ে, মানে নোট নিয়ে এসে যে কি কি লিখবেন ওটা নিয়ে বসে আমার পাশের ডেস্কে বসেই লিপু ভাই রীতিমতো নিজে কলাম লিখে জমা দিয়ে গেছেন। এরকম দৃশ্য আমি দেখছি। পরবর্তীকালে বয়স বেড়ে গেছে, ব্যস্ততার কারণে অনুলিখনই করতে হতো। সাবের ভাই রীতিমতো ম্যাচ কাভার করতেন। সাবের ভাই ভোরের কাগজের সম্পাদক কিন্তু এত ক্রিকেট ফ্যানাটিক ছিলেন, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ, শারজা মানে তার মানে হয়তো ভারত পাকিস্তান ম্যাচ ছিল, ওই ম্যাচ নিজে কাভার করতে চলে গেছিলেন। এবং কাভার করতে যাওয়া মানে সম্পাদকের জোর দিয়ে কাভার করতে যাওয়া, ওখানে বসে থাকবে অন্য সাংবাদিকরা কাজ করবে তা না। আমার ঠিক খেয়াল নেই ওই সময় কি সুব্রতদা ভোরের কাগজের নাকি অগরদা ভোরের কাগজে, যাই হোক যে কোনো একজন সাবঅর্ডিনেট তার তো ওখানে আছে, সেই তো রিপোর্ট করলে তার হয়ে যায়, তাহলে বললেই হয় আমার নামে একটা লেখো। কিন্তু ওইটা না, সে নিজে বসে রিপোর্ট করতেছে। এই হচ্ছে এদের ডেডিকেশন লেভেল ছিল। এই জিনিসটা আপনি ভাবেন যে এই লেভেলে এরা ক্রিকেটেও কাজ করছে, মানে যে কাজটা করছে সেটা হাতে করছে। এই সাবের ভাই এবং আশরাফুল ভাই যখন বিসিবিতে জুটি হলো, এইটা আসলে আমাদের জন্য একটা ড্রিম টিম হলো। দেখেন সাবের ভাই, আশরাফুল ভাই তো উপরে দুটো পদে আছে, নিচের পদগুলোতে কারা আছে? আহমেদ সাজ্জাদুল আলম ববি, মনে হয় 21 বছর বয়স থেকে বোর্ড ডিরেক্টর, বাংলাদেশের সবচেয়ে জুনিয়র বোর্ড ডিরেক্টর ছিলেন একসময়। এখনো আপনারা দেখেন বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের ওই আরেকটা চ্যাপ্টার। তানভীর মাজাহার, তান্না, এরকম সব লিজেন্ডারি ফিগার, কিন্তু তখন তো তারা তরুণ। এরা সব মাঠে দৌড়ায় কাজ করে, এবং প্রচন্ড ড্রিমি। এই ড্রিমেরই আউটপুট হচ্ছে একটা কথা, যে আশরাফুল ভাই পরে বিভিন্ন ইন্টারভিউতে বলছিল যে আর ইউ ম্যাড। এই ম্যাড শব্দটা থেকেই আমি আসলে আজকে পিক করলাম যে এরা সব পাগলা ছিল। 1995-96 সালের দিকে, মানে আমার ঠিক মনে নেই সাবের ভাই, আশরাফুল ভাই কবে দায়িত্ব নিলেন। এই কন্টেন্টটা যদি কোনো কারণে ওই সময় সাংবাদিকরা কেউ দেখে, আমার মনে মনে গাইলে ভূত বানায় দেবে। জানিস না বেটা কিচ্ছু, ওই সময় ঢাকায় ছিলি না, আমরা সব ওই সময় ইনভলভ ব্যাপারটার মধ্যে। বিশেষ করে সুব্রত তাদের কাছে পাইলে দিবে একটা থাবা, যে আমি আমার বস্ত্রে নিয়ে আমাদের নিয়ে আলাপ করতেছি, আমার সঙ্গে একটু ক্রস চেকও করে নিস নাই। যাই হোক, ওই সময় আমরা দায়িত্ব নেওয়ার পরে একদিন সাবের ভাই, এটা সম্ভবত সাবের ভাই প্রথম কোনো একটা ইন্টারভিউতে বলছিলেন, এবং সেটা সুব্রতারাই বলছিলেন, যে আমার স্বপ্ন হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাওয়া। এটা নিয়ে বেশ হাসাহাসি হতো ওই সময়, সেরকম শুনছি যে কি বলে, কোথা থেকে টেস্ট স্ট্যাটাস। এর কিছুদিন পরে সাবের ভাই সরাসরি আশরাফুল ভাইরেই বললেন। আশরাফুল ভাইরে বললেন দেখেন তো আমরা টেস্ট স্ট্যাটাসের অ্যাপ্লাই করতে পারি কিনা, নিয়ম কানুন ঘটে অ্যাপ্লাই করেন। আশরাফুল ভাই বললেন আর ইউ ম্যাড, ওই যে কথাটা, আমরা টেস্ট স্ট্যাটাসের অ্যাপ্লাই করব, কিভাবে সম্ভব? আমাদের তো ফার্স্ট ক্লাস ক্রিকেটই নাই। টেস্ট স্ট্যাটাস পাইতে গেলে একটা পূর্ব শর্ত যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, ওই দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটা গভীরতা থাকতে হবে। মানে ওইটা আছে কি নাই ওইটা কোনো কোশ্চেন না, থাকবে তো বটেই। এইটার গভীরতা কত, কত বছর ধরে চলতেছে, কি স্ট্যান্ডার্ডের ক্রিকেট ওখানে হয়, কম্পিটিটিভনেস কেমন, উইকেট কেমন, অমুক তমুক, এই জিনিসগুলো খুব সিরিয়াসলি দেখে। টেস্ট স্ট্যাটাস দেওয়া না দেওয়া কিন্তু একটা বড় রোল প্লে করে এমসিসির অবজারভিং কমিটি। এমসিসি হচ্ছে আইসিসির অভিভাবক, তারা অবজার্ভ করে এই ক্রিকেট কাঠামোর ব্যাপারটা। আমাদের তো সেটা নাই, তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? সাহেব বললো অ্যাপ্লাই করেন, কারণ আমাদের ওই ফার্স্ট ক্লাস কাঠামো নাই, কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট তো আমরা খেলি। তার চেয়ে বড় কথা, এখন টেস্ট ছড়ায় দেওয়ার একটা চিন্তা ভাবনা যোগ্যদাদা করতেছে। এই যোগ্যদাদা হচ্ছে ম্যাটার। এই যে টেস্ট চারিদিকে ছড়ায় দিতে হবে, সেখানে দর্শক একটা বড় ম্যাটার, পোটেনশিয়াল একটা বড় ম্যাটার। এবং সেই চিন্তা ভাবনাটা কে করতেছে? যোগ্যদাদা, জগমোহন ডালমিয়া হচ্ছে আরেক ম্যাজিক।
এই দুই ম্যাজিকের সঙ্গে আপনি যোগ করেন জগমোহন ডালমিয়াকে। জগমোহন ডালমিয়াকে সাদা চোখে আপনি বলবেন যে ইন্ডিয়ার ক্রিকেট সংগঠক, বিসিসিআই সাবেক প্রেসিডেন্ট, আইসিসি সাবেক প্রেসিডেন্ট, এই তো না। জগমোহন ডালমিয়াকে এটা দিয়ে আপনি বুঝবেন না। জগমোহন ডালমিয়া হচ্ছে আধুনিক যে কমার্শিয়াল ক্রিকেট, এই কমার্শিয়াল ক্রিকেটের জন্ম দিচ্ছে, এইটার জনক সে। একটা দুইটা ছোট ঘটনা বলি। একটা হচ্ছে এক সময় সারা পৃথিবীতে ক্রিকেট বিনামূল্যেই সম্প্রচারকারীদের দেওয়া হতো। মানে ক্রিকেট যে একটা প্রোডাক্ট, এটা আপনি যে টিভিওয়ালাদের দিচ্ছেন, এই টিভিওয়ালারা এটা বেচে যে ব্যবসা করতে পারতেছে এবং ব্যবসা করার বিনিময়ে আপনার যেখান থেকে টাকা প্রাপ্য, এটা কারোর মাথায় কোনোদিন আসে নাই। বরং ইন্ডিয়ার সিনারিওটা ছিল এরকম যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে নিয়মিত দূরদর্শনকে কিছু টাকা দিতে হতো। সেই টাকা দিতে হতো, তারা তাদের লোকজন মাঠে পাঠায় এটা টেলিকাস্ট করবে, এটা খরচ বাবদ বিসিসিআই উল্টে টাকা দিত দূরদর্শন টিভিকে। দূরদর্শন হচ্ছে ওদের রাষ্ট্রীয় চ্যানেল। জগমোহন ডালমিয়া যখন বিসিসিআই সভাপতি হলেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সভাপতি হলেন, উনি বললেন তা হবে কেন, এটা তো কোটি কোটি মানুষ দেখতেছে। ইন্ডিয়ান ক্রিকেট কি ভ্যালুয়েবল জিনিস, এটা তো একটা প্রোডাক্ট, এটা শুধু তো খেলা না, এটা তো আমি এভাবে ফ্রি দিব না, উল্টে টাকা দেওয়া তো দূরে থাক, ফ্রি তো দিব না, এটা নিতে গেলে টাকা দিতে হবে। উনি কি করলেন, ওনার অথরিটি বলে, বিসিসিআই তো অটোনোমাস প্রতিষ্ঠান, ওনার অথরিটি বলে টেন্ডার ডেকে দিলেন। ততদিনে তো বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল পৃথিবীতে চলে আসছে। তারা কারা যেন, আমার ঠিক মনে নাই প্রথম কারা কিনলো, তারা রীতিমতো কিনে ফেললো তখনকার দিনে মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে। কিন্তু এই ব্যাপারে তো মাথায় বাজ পড়লো দূরদর্শন কর্তৃপক্ষ চলে গেল কোর্টে যে এটা তো হতে পারে না। তারা কি করে, তাদের টিভি সত্ত্ব বেঁচে দেয়, ওই জিনিসটা আমাদের উল্টো, ওইখান থেকে আমরা আরো টাকা পাই। কোর্ট পরে বিচার বিবেচনা করে বলল যে হ্যাঁ, যেহেতু তারা ফ্ল্যাগ বিয়ারার, বিসিসিআই বা যে কোনো ফেডারেশন, তারা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারার, তারা আপনাদেরকে একটা ফ্রি ফিড দেবে, ওইটা একটু ডিলে ফ্রি ফিড থাকবে, কিন্তু এটার বাণিজ্যিক সত্ত্ব আর জীবনেও আপনারা ফ্রি দাবি করতে পারবেন না, নিতে হলে কিনেই নিতে হবে, কারণ এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের জিনিস ফ্রি আপনাদের কেন দিবে, আর উল্টো এতদিন যে টাকা দিচ্ছে এইটাই তো বেশি। ফলে কোর্টের রায় হলো, জগমোহন ডালমিয়া জিতে গেল, সারা পৃথিবীতে এই জিনিসটা কালচার তৈরি হলো যে এই যে এখন পৃথিবী জুড়ে আইসিসি বলেন, কি ইন্ডিয়ান ক্রিকেট বলেন, বাংলাদেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবার প্রধান আয়ের উৎস কি, টিভি সত্ত্ব বিক্রি করা। এই জিনিসটা পৃথিবীতে চালু করলো জগমোহন ডালমিয়া। সে আইসিসি সভাপতি হয়ে একটা স্লোগান তৈরি করলো, আজও আমার সেটা মনে আছে, গ্লোবালাইজেশন অফ ক্রিকেট। এই গ্লোবালাইজেশন অফ ক্রিকেটের আন্ডারেই আজকে যে আপনারা চীনে, জাপানে, ইতালিতে, ফ্রান্সে বিভিন্ন জায়গায় ক্রিকেট দেখেন, এবং আফগানিস্তান, আয়ারল্যান্ডের মতো দল টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে, অনেক দল উঠে আসতেছে, সবকিছুর পত্তন হচ্ছে ডালমিয়ার হাতে। এই যে ক্রিকেটে 7 দেশের বাইরে ছড়ায় দেওয়া, তখন কিন্তু ক্রিকেট খেলে হচ্ছে টপ লেভেল ক্রিকেট খেলে মাত্র 7টা দেশ, সেই 7টা দেশের বাইরে ছড়ায় দেওয়া এখন 11টা টেস্ট প্লেইং কান্ট্রি। কত বড় হয়েছে না জিনিসটা কালক্রমে, এবং কত জায়গায় ক্রিকেট হচ্ছে। আপনি যদি জাস্ট একটু আইসিসির ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন শুধু ইউরোপেই যত ডিভিশনে খেলা হচ্ছে, প্রচুর ক্রিকেট হচ্ছে এখন, শতাধিক দেশে প্রাতিষ্ঠানিক ক্রিকেট হচ্ছে। হ্যাঁ, ডালমিয়ার এই স্বপ্ন বাস্তবায়নে এরও পরবর্তীকালে, বহু পরবর্তীকালে ডালমিয়ার 2 উত্তরসূরি হয়েছিলেন সৈয়দ আশরাফুল হক ইন্টারন্যাশনাল লেভেলে, এবং তার প্রধান সৈনিকও ছিলেন বুলবুল ভাই। সেটা আবার আর এক গল্প, সে তো করা যাবে। কিন্তু ওই সময়ের কথা বলে, যখন আশরাফুল ভাই ওই প্রস্তাবটা ভয়ে ভয়ে আইসিসির কাছে তুললেন, 96-এ ওটা রিফিউজ হয়ে গেল। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের প্রস্তাব পাওয়ার পরে তারা একটা কমিটি পাঠালো, কমিটি একটা ভালো রিপোর্টও দিল। ওই সময় বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের একটা টিম ট্যুর করলো, তারাও ভালো রিপোর্ট দিল, এমসিসি ভালো রিপোর্ট দিল, কিন্তু সবার রিপোর্টে একটা কিন্তু ছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেট নাই। সবচেয়ে বড় অ্যাসেট হিসাবে বারবার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দর্শক। এরা বাংলাদেশে এসে দেখছে ছোটখাটো ম্যাচ দেখতে, আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে, হাজার হাজার মানুষ স্টেডিয়াম ভরে ফেলে। এরকম একটা অবস্থায় এই দেশটাকে পোটেনশিয়াল কান্ট্রি হিসেবে টেস্ট স্ট্যাটাস দেওয়া যায়, এরকম একটা সুপারিশ চারিদিক থেকে গেল। তারপরেও ভোটে জিনিসটা হলো 5-4, মানে আমাদের পক্ষে 5 ভোট পড়লো, তারপরেও আমরা টেস্ট স্ট্যাটাস পাইলাম না। কারণ নিয়ম হচ্ছে আপনাকে একেবারে 2/3 মানে সংখ্যাগরিষ্ঠ ভোট পাইতে হবে। মাত্র 9টা হচ্ছে মূল ভোট, ওখানে 9টার মধ্যে সংখ্যাগরিষ্ঠ একদম, ওই যে আপনার এটা কি বলে ল্যান্ডস্লাইড ভিক্টরির মতো কি একটা টার্ম আছে, ওই টার্মে জয় পাইতে হবে। এখানে ওই যে 5-4-এ জিতলে হবে না। এবার আশরাফুল ভাই, সাবির ভাই একটা কাজ শুরু করলো যে আমাদের বিপক্ষে ভোট দিচ্ছে কে কে, আমাদের বিপক্ষে ভোট দিচ্ছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ। এই 4 দলে ট্যুর করেন, এই 4 দেশে ট্যুর করেন, ট্যুর করে প্রত্যেকের সঙ্গে নানা রকম দ্বিপাক্ষিক চুক্তি করেন।
যেমন ইংল্যান্ডে ট্যুর করে ইংল্যান্ডে বলা হলো যে তোমাদের একটা ভালো কোচ তোমরা সাজেস্ট করো যে আমাদের এই ফার্স্ট ক্লাস ক্রিকেট সহ সব কিছুতে মেধা হিসাবে কাজ করবে। ওই চুক্তিতেই কিন্তু এডি বাড়লো আমাদের এখানে আসলো। এরপরে অস্ট্রেলিয়াতে যাওয়া হলো, ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমির সঙ্গে চুক্তি করলো। নানাভাবে এই দেশগুলোর কনভিন্স করা হলো, কোথাও কোনো ব্যাকডোর দিয়ে না, প্রত্যেকের সঙ্গে আমরা ক্রিকেটই এগ্রিমেন্ট করলাম। আশরাফুল ভাই দৌড়ায় দৌড়ায় ক্রিকেটীয় এগ্রিমেন্ট করলো যে ভাই তোমরা আমাদের ভোট দাও নাই তো ক্রিকেটীয় কারণে, আমরা তো এখানে পেছন থেকে টাকা দিয়ে ভোট কিনতে আসি নাই, আমরা আসছি যে ওকে আমাদের কি কি দুর্বলতা আছে বলো যে কারণে ভোট দাও নাই। ও, তোমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট ভালো নাই, ওকে আসো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট তো চালু হচ্ছে, ওইটাতে তোমরা হেল্প করবা। তোমাদের ন্যাশনাল টিমের স্ট্রাকচার ভালো না, ওকে আমাদের কোচ দাও, তোমাদের কাছ থেকে কোচ দিচ্ছি, ওটা আমরা তাকে বেতন দিয়েই নিব, কিন্তু সেই কোচই সব ঠিক করবে। তাহলে তোমাদের হাতেই চলে গেল দায়িত্বটা, এবার তো ভোট দিবা, তার 2-3 বছর কাজ করতে দাও, দেখো সে যদি আগে তাহলে ভোট দিবা। এইভাবে আশরাফুল ভাই সাবের ভাইরা এই কূটনীতি চালাইতে লাগলেন, এদিকে ডালমিয়া হয়ে গেল আইসিসি প্রেসিডেন্ট। এইখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, সাবের ভাই আর আশরাফুল ভাইয়ের একটা ব্যক্তিগত দক্ষতা। আপনারা দেখছেন যে আমি এর আগেই বলছি যে ওনারা দুজনে পড়াশোনা করছেন দেশের বাইরে এবং মূলত ইংল্যান্ডে। ইংল্যান্ডে পড়াশোনা করার ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলোতে পড়বেন, তাহলে আপনার বন্ধু বান্ধব কারা হবে? আপনার বন্ধু বান্ধব তারাই হবে ক্রিকেট কমিউনিটির লোক, বিশেষ করে আপনি যদি ক্রিকেট উৎসাহী হন। এখন সাবের ভাই আশরাফুল ভাই দুজনই ক্রিকেট উৎসাহী, ফলে তাদের এই জিনিসটা আমার পরিষ্কার জানা নাই যে কে কে তাদের মেট ছিল, ব্যাচমেট ছিল। কিন্তু এখনো আমি দেখি আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে হঠাৎ করে কোনো একটা বড় সংগঠকের নাম আসছে, হয়তো ম্যালকম গ্রেন নাম আসছে, আশরাফুল ভাই বলতেছে ম্যালকম তো আমার অ্যালমনি। এটা কথার কথা বললাম, আমি শিওর না যে ম্যালকম আসলেই তার অ্যালমনি, কিন্তু এরকম আশরাফুল ভাইয়ের মুখে আমি বহুবার শুনছি, বহু ক্রিকেট সংগঠকের নাম আসছে, আশরাফুল ভাই সেখানে বলতেছে হ্যাঁ ও তো আমার অ্যালমনি। মানে ব্যাপারটা বোঝেন যে যে লেভেলে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই লেভেলে তাদের প্রচুর বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে কি বাল্য বন্ধু, এদের সঙ্গে তারা পড়াশোনা করছে, দুষ্টুমি করছে, একসঙ্গে ক্রিকেট খেলছে। ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিকেট তো খুবই গুরুত্বপূর্ণ, ফলে এদের ভিতর বন্ডিং তো ওই লেভেল থেকে আসে। এমসিসি যারা চালাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছে, পৃথিবী জুড়ে যারা এগুলো করতেছে, তারা সবাই আশরাফুল ভাই বা সাবের ভাই বন্ধু। এই সুবিধাটা তারা পাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এবং এই দৌড়াচ্ছে কিভাবে দেখেন, তখনকার বোর্ড অফিসের কথা তো একদিন বোধহয় বলছি যে এই যে ঢাকা স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়ামে একটা চিপা জায়গা, একটা চিপা জায়গা দোতলায়, এখানে কত এই যে আমার বাসার মতো মানে ছোট্ট 700-800 স্কোয়ার ফিট একটা জায়গা, এর মধ্যে বিসিবি অফিস ছিল। এদের অফিস চালানোর খরচটাও ঠিকমতো হতো না। এই সময় বিভিন্ন সময়ে বিএফএফ তাদের ফান্ড থেকে টাকা দিয়ে হেল্প করছে ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ বিমানের বাবুভাই ছিলেন, উনি না থাকলে বাংলাদেশ ক্রিকেট দল কোনোদিন কোনো ট্যুর করতে পারতো না মনে হয়। বাবুভাই প্রায় বিনামূল্যে টিকিট ম্যানেজ করে দিতেন। দুনিয়ার যে জায়গায় আমাদের ক্রিকেট দল যাক, মূল ভরসা ছিল বাবুভাই। বাবুভাইও বোর্ড ডিরেক্টর ছিলেন, বাবুভাইয়ের পুরো নাম মনে করতে পারতেছি না, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার খুব ইচ্ছা ওনার সঙ্গেও আবার ওই সব বিষয় নিয়ে গল্প করার। ওই সময় বাবুভাই যেটা করতেন, ওই টিকিট ম্যানেজ করে দিতেন। আর আর বাংলাদেশ বিমানের তো তখনকার লঙ্গার ভার্সনের নিজস্ব টিম ছিল, ফলে ওদেরও খুব উৎসাহ ছিল। ওরা প্রায় বাংলাদেশ টিমে প্রায় ফ্রি, ধরেন 90% ছাড়, ওখানে বাংলাদেশ বিমানের মহাপরিচালক লিখে দিতেন 90% ছাড়। এভাবেই আমরা আইসিসি ট্রফি খেলতে গেছি, এভাবেই সব কিছু হয়েছে। 97 আইসিসি ট্রফিও আমরা ওই রকম 80% 90% ছাড় নিয়ে বিমানে খেলতে গেছি। এখন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে ছাড় দিবে, কিন্তু এই যে আশরাফুল ভাই, সাবের ভাই, তানভীর মাজার, তান্না, ববি ভাই, ওনাদের যে এই যে সারা পৃথিবী চষে বেড়াতে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই করতে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে মানে জ্যামাইকায় একটা ফ্লাইটের ভাড়া কি ভয়াবহ ভাড়া, এ টাকা কোত্থেকে আসতেছে? এদের তো ফান্ডে ওই টোটাল হিসাব করলে একটা ট্যুরের টাকা নাই ফান্ডে। ফান্ডে পরদিন সকালে চা নাস্তা কি হবে সেই টাকা নাই, বিমান ভাড়ার কথা আসছে। তাহলে কিভাবে হবে? এটা মূলত সাবের ভাইয়ের পকেট থেকে যাইতো। যদিও সাবের ভাই পরে বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে এরে ওরে চেয়ে ম্যানেজ করতাম, কিন্তু আমি বিভিন্ন জায়গায় শুনছি এটা সাবের ভাই বহন করতেন। তান্না ইংল্যান্ডে যাবে, তান্নাকে টাকা দাও, ববি অমুক জায়গায় যাবে, ববিকে টাকা দাও, আমি আর আশরাফুল যাবো অমুক জায়গায়, চলো আশরাফুল আমি নিয়ে যাচ্ছি, এভাবেই চলতো। মানে ওনার পকেট থেকে এই খরচগুলো হতো এবং কোনোদিন সেটা ক্লেম করেন নাই। মানে উনি যতদিন বোর্ড সভাপতি ছিলেন ততদিন তো ক্লেম করার মতো অবস্থায় বোর্ডের ফান্ড যায় নাই, তাহলে কার কাছে ক্লেম করবেন? ওই যেটা বলতেছিলাম, এর মধ্যে বড় ব্যাপার হলো ডালমিয়া আইসিসি সভাপতি হয়ে গেল। তাতে বড় ব্যাপারটা কি হলো, এক তো ডালমিয়ার ওই গ্লোবালাইজেশন ভিশন, কমার্শিয়াল ভিশন, যে দর্শক আছে মানে মার্কেট আছে, মার্কেট আছে মানে এখানে ক্রিকেট নামের প্রোডাক্ট বিক্রি করা যাবে। আর একটা ব্যাপার হচ্ছে ডালমিয়া তো বাঙালি, এই কলকাতার মানুষ। ডালমিয়ার সঙ্গে আশরাফুল ভাই, সাবের ভাই অনেক আগে থেকে রিলেশন।
ইনফ্যাক্ট ডালমিয়া আমাদের এখানে যে ক্রিকেট কমিউনিটি, আমাদের ঢাকার যে ক্রিকেট কমিউনিটি, এই কমিউনিটির প্রিয় বড় ভাই। দেখেন এখন তো আমরা সবাই পরস্পর থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু ওই 70s 80s 90s-এ ঢাকা কলকাতা করাচি দিল্লি এগুলো দূরত্ব এত ছিল না। মানে দূরত্ব তো বাড়ে নাই, বিমান দূরত্ব তো আগের মতোই আছে, মনের দূরত্বটা অনেক বেড়ে গেছে। তখন আমাদের এখানে সংগঠকরা প্রতিনিয়ত কলকাতায় গিয়ে আড্ডা দিতেন, করাচির খেলোয়াড়রা মানে পাকিস্তানের খেলোয়াড়রা সারা বছর আমাদের এখানে লিগ খেলতো, এদের ইন্টারনাল সম্পর্কটা অন্য লেভেলে ছিল। ইভেন ভারত পাকিস্তানেরও সম্পর্ক অন্য লেভেলে ছিল। এই যে ডালমিয়া এত কিছু করছেন, ডালমিয়ার এই সময় প্রধান সৈনিক কে ছিল আন্তর্জাতিক স্তরে একবার ভাবতে পারেন? পাকিস্তানের এহসান মানি। আমাদের টেস্টের স্ট্যাটাসেও বড় ভূমিকা এই দুটো লোকেরই। ডালমিয়ার সবচেয়ে বেশি এহসান মানিরও ভালো ভূমিকা আছে। ডালমিয়া এবং এহসান মানি জীবনে কখনো নিজেদেরকে আলাদা মনে করে নাই, তারা নিজেদেরকে বাই বাই মনে করতো এবং সেইভাবেই তারা কথা বলতো, সেইভাবেই তারা হাজির হতো সব জায়গায়। আবার ডালমিয়ার সঙ্গে সেই সম্পর্কটা ঢাকারও ছিল, ঢাকার সংগঠকদের কাছে সে খুব পছন্দের বড় ভাই ছিল, এখানে আসলে মজা করতো। আমি তারা একবারই সামনাসামনি দেখছি, মিরপুর প্রেস বক্সে আসছিলেন, ওখানে আসার পরে আমি দেখছি আমাদের সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে তার যে সম্পর্ক, মানে সে কোথায় আইসিসি চেয়ারম্যান এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ধনীদের একজন, বিরাট ব্যাপার তো। কিন্তু এখানে এসে সাংবাদিকদের সঙ্গে যেভাবে আলাপ করতেছেন, পুরনো ইয়ার দোস্ত, এরকম চোখ দুটো জল জল করে, মানে সে একটা আমার কাছে খুব আকর্ষণীয় ফিগার মনে হয়েছে। সত্যজিৎ রায়, আমার ধারণা তার অনেক ক্যারেক্টার এই লোকরে দেখে আঁকতে পারে, কি একটা সত্যজিৎ রায় সুলভ ব্যাপার ছিল ওনার মধ্যে। ফলে যেটা হলো যে 2000 সাল আসতে আসতে আমাদের অ্যাপ্লিকেশন আবার আইসিসি মিটিং এ উঠলো, ততদিনে ডালমিয়া পরিস্থিতি গোছায় আনছেন, আমাদের এই আশরাফুল ভাই সাবের ভাই কূটনৈতিক তৎপরতা মারাত্মক আকার ধারণ করছে। সব মিলে আমরা 25 জনই আইসিসি সভায় 8-1 ব্যবধানে টেস্টের স্ট্যাটাস পাওয়ার সিদ্ধান্ত পেয়ে গেলাম। কিন্তু 25 জুন এটা আমরা কেন পালন করতে পারি না? কারণ ওর পরে আরেকটু আনুষ্ঠানিকতা থাকে, আইসিসির ওই যে কাউন্সিল, তাদের অ্যাপ্রুভাল লাগে। সেই অ্যাপ্রুভালটা আমরা পেলাম 26 জন। তারপরে কি কি হয়েছে তো আপনারা জানেন, ঢাকার রাস্তায় কিভাবে মানুষ নেমে আসছিল, রং খেলা হয়েছে, মিছিল হয়েছে, লর্ডসে গেটের বাইরে বুলবুল ভাই একটা কোট টোট পরে দাঁড়ায় ছিল, এই সাবের ভাই দৌড়ায় বেরোয় এসে প্রথম জড়ায় ধরে বুলবুল ভাইকে, সেখানে লন্ডনে প্রবাসীরা মিছিল শুরু করে। আজকে সেই সাবের ভাই আশরাফুল ভাই ছাড়া অনুষ্ঠানটা হলো, দেখতে নিশ্চয়ই আমারও কষ্ট লাগছে। সাবের ভাইয়ের ব্যাপারটা বুঝি, সাবের ভাই তো এখন পলিটিক্যাল ফিগার, মানে সেই সাবের ভাই, যে সাবের ভাইয়ের কথা বলতেছে ওই সাবের ভাইরে তো আলাদা করে এখন আমি চিহ্নিত করতে পারবো না, লোকজন তার পলিটিক্যাল আইডেন্টিটিটাও চেনে, ফলে তাকে হয়তো বোর্ডের অনুষ্ঠানে ডাকাটা একটু মুশকিল হতো। কিন্তু আশরাফুল ভাই কি দেশে ছিলেন, বা আশরাফুল ভাইকে কি প্রপারলি দাওয়াত দেওয়া হয়েছে? দেখেন, এই কথা বলার অধিকার আমি অন্তত বিশ্বাস করি আমার আপনার খুব বেশি নাই। আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট, আমিনুল ইসলাম বুলবুল খেলোয়াড়ি জীবনের পরে যা কিছু এটা বুলবুল ভাই কতদিন স্বীকার করবেন, কোথায় স্বীকার করবেন বা করবেন কিনা আমি জানি না। আজকে বুলবুল ভাই যা কিছু, তা পুরোটাই সৈয়দ আশরাফুল্লাহকে তৈরি করে দেওয়া, পুরোটাই সৈয়দ আশরাফুল্লাহকে তৈরি করে দেওয়া। এবং সৈয়দ আশরাফুল্লাহকে সেনাপতি এই পৃথিবীতে যদি কেউ থেকে থাকতো, সেটা আমিনুল ইসলাম বুলবুল। আমি জানি না এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, দুজনের সম্পর্ক সেই পিতা পুত্রের মতো আছে কিনা, আমার এগুলো জানা নেই, আসলেই জানি না। মানে এটা কোনো বনিতা করতেছি না, আসলেই জানি না যে কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা। কিন্তু আমি বুঝি যে এই বাংলাদেশে আশরাফুল ভাইকে নিয়ে কথা বলার যদি প্রপারলি কারোর অধিকার থাকে, সেটা বুলবুল ভাই। তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হবে কি হবে না, এই ডিসিশন নেওয়ার যদি কোনো যোগ্য লোক থেকে থাকে, সেটা বুলবুল ভাই। ফলে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হিসাবে কেন আশরাফুল ভাইকে দাওয়াত দেয় নাই, এটা তার চেয়ে ভালো এই দুনিয়া কেউ বুঝবে না। এবং আশরাফুল ভাইও সম্ভবত বুলবুলের চেয়ে ভালো কাউরে বুঝবে না যে বুলবুল কেন দাওয়াত দেয় নাই, এটা আশরাফুল ভাই সবচেয়ে ভালো বোঝে। ফলে তাদের যদি এখন কোনো দূরত্ব তৈরি, আমি জানি না দূরত্ব তৈরি হয়েছে কিনা, তাদের এই পিতা পুত্রের সম্পর্কের মাঝখানে আমাদের কথা না বলাই ভালো। আশরাফুল ভাই কেন দাওয়াত পায় না, এটা বুলবুল ভাইয়ের ব্যাপার। বুলবুল ভাই কেন দাওয়াত দেয় নাই, এটা আশরাফুল ভাইয়ের ব্যাপার। এটা তারাই বুঝে নিক। আমরা শুধু বলি যে আমরা আমাদের এই পূর্বসূরিদের ভুলে না যাই। শুধু সৈয়দ আশরাফুল হক বা শুধু সাবের হোসেন চৌধুরী তা না, তানবীর মাজার তান্না ছিলেন, ববি ভাই ছিলেন, ওই যে বাবু ভাইয়ের কথা বললাম বাংলাদেশ বিমানের, এছাড়া সবার নাম তো আমি জানি না, আমি তো ওই সময় ছিলাম না। এদের সবার কথা, ইভেন ওই সময় যারা গ্রাউন্ডসে কাজ করছেন, ওই সময় যে উইকেট বানানোতে পর্যন্ত ফাহিম ভাই অবদান রাখছেন। এই ববি ভাই নিজে হাতে ফার্স্ট টেস্টের আগে দেয়ালে রং করছেন। ববি ভাই গল্প করছেন, এর মাঝে একটা কন্টেন্টে দেখতেছিলাম যে ফার্স্ট ডেলিভারিটাও হলো,
ববিবার ওই শেষ পোস্টটাও দেওয়া শেষ হলো রং করার। তো এইভাবে তো তারা আমাদের ক্রিকেটটা এনে দিচ্ছে, সেই ক্রিকেটটাকে 25 বছরে যেখানে নেওয়া দরকার ছিল সেটা আমরা নিতে পারি নাই, পরের প্রজন্মগুলো। এখন সৌভাগ্যক্রমে সেই আশরাফুল ভাইদের প্রকৃত উত্তরসূরি বুলবুল ভাই দায়িত্ব নিয়েছেন। জানি না কতদূর নিতে পারবেন, তো স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখি যে ওই পূর্বসূরিদের সম্মান এবং নাম আমরা সমুন্নত রাখতে পারবো। আশরাফুল ভাই, সাবের ভাই, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের জন্য আজকে আমরা এইখানে। সবাই ভালো থাকবেন।